ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সিএইচও কন্টিনিউয়েশন সিরিজের আরও একটা টপিক নিয়ে আরও একটা ক্লাস নিয়ে আলোচনা করব। যারা আগের দুটো সিএইচও ক্লাস দেখোনি অলরেডি দেখে আসবে। আগের দুটো সিএইচও ক্লাস আমি পার্ট 1 এবং পার্ট 2তে কমিউনিটির কোশ্চেন করিয়েছিলাম, ঠিক আছে। সেখানে 10 করে টোটাল 20টা কোশ্চেন করিয়েছিলাম, সেগুলো কমপ্লিট করে আসবে। এবং আজকে আমি আরও 10টা কোশ্চেন করাবো, ঠিক আছে। এইভাবে প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করতে থাকলে কি হবে, তোমরা যত এমসিকিউ প্র্যাকটিস করবে উইথ থিওরি, ঠিক আছে, তত তোমাদের রিভিশনও হবে এবং আপকামিং যা যা এক্সামগুলো রয়েছে সিএইচওর সেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তো দেখো এখানে ফার্স্ট অফ অল আমাদের আজকের প্রথম কোশ্চেন রয়েছে এবং এটা হচ্ছে সম্পূর্ণই ক্লাসটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং নিয়ে। মানে এমন নয় যে তোমাদের শুধুমাত্র কমিউনিটি হেলথ নার্সিং থেকেই কোশ্চেন আসবে, সেটা কিন্তু একদমই নয়। এটা হচ্ছে পুরোপুরি মেডিকেল সার্জিক্যাল নার্সিং নিয়ে ক্লাসটা কন্টিনিউ হবে, ঠিক আছে। তো দেখো এখানে কী চেয়েছে, প্রথমে ওয়ান অফ দ্য অ্যাকিউট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। ডায়াবেটিস মেলিটাস নিয়ে আমরা একটু চর্চা করে নিই। চলো, ডায়াবেটিস মেলিটাস কি, দেখো এখানে তোমরা ছবিতে হয়তো দেখতেও পাচ্ছ, ঠিক আছে। ডায়াবেটিস মেলিটাসের এখানে আমরা দুটো টাইপস জানি মেনলি, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এবং একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এবং আর একটা হয়ে থাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। এটা এখানে গল্প আসছে না। আমরা নর্মাল কন্ডিশন কি দেখি, নর্মাল কন্ডিশনে প্যানক্রিয়াস হচ্ছে আমাদের একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। মিক্সড গ্ল্যান্ডের মধ্যে একটা গ্ল্যান্ড পড়ছে আমাদের, দ্যাট ইজ প্যানক্রিয়াস। এবং এই প্যানক্রিয়াস থেকে যে এন্ডোক্রাইন পার্ট, প্যানক্রিয়াসের যে এন্ডোক্রাইন পার্ট, আমরা এন্ডোক্রাইন সিস্টেম এখন ইউটিউব সিরিজে চলছে, ইউটিউব সিরিজে অলরেডি পিয়ার যাদব রেকর্ডিং সিরিজ হিসেবে আমরা এখন কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমই পড়ছি। তাহলে যারা ভিডিও সেটাও দেখবে তারা কিন্তু অলরেডি প্লেলিস্টে গিয়ে সার্চ করে দেখে আসতে পারো। তো প্যানক্রিয়াস হচ্ছে আমাদের একটা মিক্সড গ্ল্যান্ডের মধ্যে যে দুটো পার্ট থাকবে, একটা এন্ডোক্রাইন পার্ট, একটা এক্সোক্রাইন পার্ট। এন্ডোক্রাইন পার্টটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়ে থাকে। এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বিভিন্ন সেলস আছে। এখানে আছে আলফা সেলস, এখানে আছে আমাদের বিটা সেলস এবং এখানে আছে আমাদের ডেল্টা সেলস, ঠিক আছে, ডেল্টা সেলস। তো এই যে সেলসগুলো বললাম, এই সেলস থেকে বিভিন্ন হরমোন সিক্রেটেড হয়। বিভিন্ন এন্ডোক্রাইন পার্ট মানে কি আমাদের হরমোন সিক্রেটেড হবে। তাহলে যে হরমোনগুলো সিক্রেটেড হয় তার নামগুলো আমি নিচে লিখে দিচ্ছি। আলফা সেলস থেকে গ্লুকাগন হরমোন সিক্রেটেড হয়। বিটা সেলস থেকে তোমরা জানো ম্যাক্সিমাম সবাই ইনসুলিন, এবং ডেল্টা সেলস থেকে আমাদের কি সিক্রেটেড হয়, সোমাটোস্ট্যাটিন হরমোন সিক্রেটেড হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে হরমোন, এরা কিন্তু একে অপরের কি বলবো হয়ে মানে একে অপরের সাথে কিন্তু সব ম্যাক্সিমাম হচ্ছে আমাদের গ্লুকোজ ব্যালেন্সটাকে করে। এবং এই গ্লুকাগন এবং ইনসুলিন এরা একে অপরের অ্যান্টাগনিস্ট, অর্থাৎ এদের কাজ যদি আমরা বুঝি তাহলেই দেখতে পাবো যে গ্লুকাগন কি করে। গ্লুকাগন হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে কি করে, লেভেলকে কি করে, ইনক্রিজ করে কিন্তু নর্মাল কন্ডিশনে নিয়ে যাবে। এমন নয় যে মানে নর্মাল রয়েছে একবারে ইনক্রিজ করে কিন্তু হাইপারগ্লাইসিমিয়া কন্ডিশন করছে, এই রকম নয়। এমনি নর্মাল কন্ডিশনে নিয়ে যায়। যখন হাইপোগ্লাইসিমিয়া থাকবে, হাইপোগ্লাইসিমিয়া থেকে নর্মাল কন্ডিশনে নিয়ে যাবে ব্লাড গ্লুকোজকে ইনক্রিজ করে। এবং আমাদের গ্লুকাগন কি করে, গ্লুকাগন তাহলে অ্যান্টাগনিস্ট বলেছি। অ্যান্টাগনিস্ট মানে কি, এর বিপরীত কাজ করবে। অ্যান্টাগনিস্ট হিসেবে কি করে, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করে, ঠিক আছে, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে ডিক্রিজ করে তারপরে কি করছে, নর্মাল কন্ডিশনে নিয়ে যাচ্ছে। মানে হয়তো হাইপারগ্লাইসিমিয়া কন্ডিশন আছে, সেটাকে ডিক্রিজ করে নর্মাল কন্ডিশনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই আর সোমাটোস্ট্যাটিন কী করে, এই যে ইনসুলিন এবং গ্লুকাগন এদের বোথ হরমোনসকে রেগুলেট করে, বোথ হরমোনসের অ্যাক্টিভিটিটাকে কিন্তু রেগুলেট করছে আমাদের সোমাটোস্ট্যাটিন। তাহলে এইখানে ভালো করে বোঝো যে ইনসুলিন যদি কম সিক্রেটেড হয়, ইনসুলিন যদি প্যানক্রিয়াস থেকে কম সিক্রেটেড হয়, ঠিক আছে, এটা যদি লেস
সিক্রেটেড হয় তাহলে কী হবে, লেস সিক্রেটেড হলে ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে গ্লুকোজ লেভেলকে নর্মালে আনা। কীভাবে নর্মাল আনা, কম করে নর্মালে আনা, ঠিক আছে, কম ডিক্রিজ করবে তারপর নর্মালে আনবে। তাহলে ইনসুলিন যদি না থাকে, ইনসুলিন যদি সিক্রেটেড না হয় বা ইনসুলিন যদি না থাকে, তাহলে কী হবে, নর্মাল হওয়ার জায়গায় কিন্তু আরও কী হবে, এ যদি ব্লাড গ্লুকোজকে কমায় তাহলে হাইপার গ্লাইসিমিয়া যদি কন্ডিশন থাকে তাহলে কী হবে, আরও না কমিয়ে আরও বেড়ে যাবে। মানে তখন যে কন্ডিশন সেটা হচ্ছে কি, আরও হাইপার গ্লাইসিমিয়া হবে, বা এটাকে আমরা বলছি কি সুগার বলা হয়, বা এটাকে আমরা কি বলি, ডায়াবেটিস মেলিটাস বলা হয়। ঠিক আছে, তাহলে ইনসুলিনের ডেফিসিয়েন্সিতে কী হয়, ডায়াবেটিস মেলিটাস হয়ে থাকে। তাহলে এখানে বুঝতে পারলাম আমরা। এবারে দেখি নর্মাল কন্ডিশনে কী হয়। নর্মাল কন্ডিশনে প্যানক্রিয়াসের বিটা সেলস থেকে কী হয়, ইনসুলিন সিক্রেটেড হচ্ছে, এবং এই ইনসুলিনটা কী করে, ইনসুলিন হরমোন, তাহলে সে কোথায় যাবে, ব্লাড স্ট্রিমে যাবে, এবং সেখানে ব্লাড স্ট্রিমে অলরেডি গ্লুকোজ ঘোরাফেরা করছে। তাহলে সেই গ্লুকোজকে কী করবে, সেই গ্লুকোজকে কিন্তু এরা কমিয়ে মানে কীভাবে কমাবে, ব্লাডে কমিয়ে কোথায় পাঠাবে, বডি সেলসে পাঠাবে। ঠিক আছে, এইভাবে বডি সেলস এটাকে কী করবে, ইউটিলাইজ করে নেবে। এইভাবে কিন্তু আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা মেনটেন থাকবে, নর্মাল থাকবে। তাহলে যখন টাইপ 1 ডায়াবেটিস, আমরা কখন বলছি, ডায়াবেটিস মেলিটাইসকে আমরা দুটো ভাগে ভাগ করছি মেনলি, একটা DM1 এবং একটা হচ্ছে DM2, টাইপ 2 টাইপ 1। টাইপ 1টা কখন হয়, টাইপ 1টা মেনলি হচ্ছে আমাদের ছোট বাচ্চাদের হয়ে থাকে। ঠিক আছে, ছোট বাচ্চাদের টাইপ 1টা হয়ে থাকে। ছোট বাচ্চাদের বলতে কত বয়স, এটাকে বলা হয় তোমার হচ্ছে ডায়াবেটিস মেলিটাস 1 বা টাইপ 1 ডায়াবেটিস, যেটাকে বলা হচ্ছে আমাদের জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস বলা হয়। এবং টাইপ 2কেই বলা হয় হচ্ছে আমাদের NIDDM, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, এবং জুভেনাইলকেই বলা হয় IDDM বা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তাহলে টাইপ 1 ডায়াবেটিসে কী হচ্ছে, দেখো প্যানক্রিয়াসেরই ফাংশন কিন্তু ইমপ্রপার থাকছে বা ইনঅ্যাডিকুয়েট হচ্ছে, মানে এ কিন্তু অ্যাডিকুয়েটলি ইনসুলিন প্রডিউস করতে পারছে না, এবং অ্যাডিকুয়েটলি যদি না পারে তাহলে কী হবে, তাহলে হচ্ছে ব্লাড স্ট্রিমে যে ব্লাড গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে, তাহলে সেইটাকে কি করতে পারবে না, সেটাকে সে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করতে না পারলে বডি সেল এই যেটাকে ইউটিলাইজ করছিল এটাকেও কিন্তু ইউটিলাইজ করতে পারবে না। আর তাহলে দেখো টাইপ 1-এ কী বলছে, প্যানক্রিয়াস ইজ আনএবল টু সিক্রেট ইনসুলিন, গ্লুকোজ বিল্ড আপস ইন দ্য ব্লাড স্ট্রিম। তাহলে গ্লুকোজটা কিন্তু কী হচ্ছে, ব্লাড স্ট্রিমেই থেকে যাচ্ছে, ব্লাড স্ট্রিমে গ্লুকোজের লেভেলটাকে কমিয়ে নর্মালে আনতে পারছে না। তাহলে বডি সেলে না গিয়ে কিন্তু ব্লাড এর মধ্যে ঘোরাফেরা করছে, অ্যাজ দেয়ার্স নো ইনসুলিন টু অ্যালাউ প্যাসেজ টু বডি সেলস। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, টাইপ 2 এর গল্পটা কি। টাইপ 2-এতে হচ্ছে প্যানক্রিয়াসের ফাংশনস, মানে প্যানক্রিয়াস ঠিকঠাকভাবে কাজ করছে, প্যানক্রিয়াস এর ইনসুলিন সিক্রেট কিন্তু করছে, কিন্তু সেটা কি হচ্ছে, যখন ইনসুলিনটা ব্লাড স্ট্রিমে যাচ্ছে তখন ব্লাড স্ট্রিমে গিয়ে কিন্তু ওটা হচ্ছে আমাদের বডি সেলস ইউটিলাইজ করতে পারছে না ঠিকঠাকভাবে, মানে ব্লাড স্ট্রিমে গিয়ে ওর ইনসুলিন কিন্তু ঠিকঠাকভাবে ফাংশনস করতে পারছে না, মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়, এটা ইনসুলিনের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো দেখো এখানে প্যানক্রিয়াস সিক্রেট ইনসুলিন ইনটু ব্লাড স্ট্রিমে কিন্তু সিক্রেট করছে ঠিকই, বাট বডি সেলস আর রেজিস্ট্যান্স টু ইনসুলিন, তাহলে বডি সেলসই ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গেছে। দেখো এখানে ক্রস চিহ্ন আছে। দিস প্রিভেন্টস প্যাসেজ অফ গ্লুকোজ ইনটু বডি সেলস, গ্লুকোজ বিল্ড আপস ইন দ্য ব্লাড স্ট্রিম। তাহলে এটাও কিন্তু ব্লাড স্ট্রিমে বিল্ড আপ হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডাল্ট, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় এরকম, এবং টাইপ 1টা কিন্তু আমাদের জুভেনাইল মানে চাইল্ডের ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো তাহলে আমাদের কোশ্চেনে আমাদের কী চেয়েছে, যে অ্যাকিউট কমপ্লিকেশানস। এবার আমরা তাহলে ডায়াবেটিসটা জানলাম, এবার আমরা কমপ্লিকেশানসের দিকে এগোতে পারবো। ঠিক আছে, এমন কনসেপ্ট নিয়ে তোমাদের এগোলে হবে না যে তোমরা কনসেপ্টই নেই কিন্তু সামনে এগোতে যাচ্ছ, এরকমভাবে এগোলে হবে না। তাহলে এখানে দেখো আমাদের কী আছে, কমপ্লিকেশানস অফ ডায়াবেটিসের মধ্যে সেটা তুমি বলো টাইপ 1 বা টাইপ 2 যাই হোক না কেন, তার দুটো কমপ্লিকেশন, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট কমপ্লিকেশন সেইগুলোই হবে যেইগুলো হচ্ছে ইমিডিয়েটলি দেখা যাবে, ক্রনিক কমপ্লিকেশন সেটা অনেক পরে আসবে। অ্যাকিউট কমপ্লিকেশনসের মধ্যে ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিয়া, মানে হচ্ছে ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যাবে। ঠিক আছে, ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজড হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন। আর কি হতে পারে, হাইপার অসমোলার কোমা হতে পারে টাইপ 2 এর ক্ষেত্রে, এবং
কিটো অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতে পারে টাইপ 1-এর ক্ষেত্রে, এটা মোস্ট কমন। আর ক্রনিক কমপ্লিকেশনস যখন পড়ছি আমরা, ক্রনিক কমপ্লিকেশনসের মধ্যে আবার দুটো টাইপস হতে পারে, একটা 2A হচ্ছে ম্যাক্রোভাস্কুলার ডিজিজ এবং 2B হচ্ছে মাইক্রোভাস্কুলার ডিজিজ। ম্যাক্রোভাস্কুলারের মধ্যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে অফ লার্জ অ্যান্ড মিডিয়াম সাইজ ভেসেলসে এমআই, তারপর গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, হাইপার টেনশন, হায়ালিন আর্টেরিওস্ক্লেরোসিস অফ ব্লাড ভেসেলস, এগুলো ম্যাক্রোভাস্কুলারে হতে পারে। আর মাইক্রোভাস্কুলারে ডায়াবেটিক, সব ডায়াবেটিক টাইপের যেগুলো নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ঠিক আছে, তার মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি এবং অটোনমিক নিউরোপ্যাথি, তারপর ডায়াবেটিক অকিউলার ডিজিজ যেমন রেটিনোপ্যাথি, ক্যাটরাক্ট, গ্লকোমা, এগুলো সব কিন্তু আসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকিউট এবং ক্রনিক কমপ্লিকেশানস। এবার তাহলে আমরা দেখো কোশ্চেনের দিকে এগোচ্ছি। তাহলে কোশ্চেনে দেখো আমাদের কী ছিল বলো, ওয়ান অফ দ্য অ্যাকিউট কমপ্লিকেশানস অফ ডায়াবেটিস। অ্যাকিউট কমপ্লিকেশানস অফ ডায়াবেটিস আমাদের কী হয়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক ফুড, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক দিয়ে যেগুলো আছে শুধুমাত্র কিটো অ্যাসিডোসিস ছাড়া সব কিছু কিন্তু আমাদের ক্রনিক। তাহলে আমাদের অপশন কী হয়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে আমাদের অ্যাকিউট কমপ্লিকেশানস অফ ডায়াবেটিস মেলাইটাস। বোঝা গেল? এবারে দেখো কোশ্চেন নাম্বার 2-তে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2-তে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রুট ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনসুলিন। ইনসুলিন অ্যাডমিনিস্টার করতে হবে তোমাকে, ইনসুলিন অ্যাডমিনিস্টার করতে হবে। তাহলে এর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রুট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট রুট কোনটা চেয়েছে। আমরা ইনসুলিন নিয়ে একটু এবার চর্চা করে নিই। ইনসুলিন নিয়ে দেখো টাইপস অফ ইনসুলিনে এখানে একটা আমরা ছক দেখিয়েছি টাইপস অফ ইনসুলিনের ক্ষেত্রে। তো ইনসুলিন কোথা থেকে আমাদের সিক্রেট হয়ে থাকে বলে দাও। ইনসুলিন আমাদের সিক্রেট হয় বিটা সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সিক্রেটেড হয়, ঠিক আছে। এবার এই ইনসুলিন কি করছে, ইনসুলিনই হচ্ছে আমরা একটু আগে পড়লাম যে ব্লাড স্ট্রিমে যদি গ্লুকোজ ঘোরাফেরা করে ম্যাক্সিমাম অ্যামাউন্টে, যদি এমন হয়ে গেল হাইপারগ্লাইসেমিয়া, ব্লাডে গ্লুকোজ লেভেল অনেক চলে যাচ্ছে, ঠিক আছে, অনেক হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে সারাউন্ডিং সেলস রয়েছে, সেলসে দেখা গেল খুব কম পরিমাণে গ্লুকোজ রয়েছে, সেলস ইউটিলাইজ করতে পারছে না। তাহলে কি করবে, এই ইনসুলিন আমাদের বিটা সেলস থেকে সিক্রেটেড হয়ে ব্লাড স্ট্রিমে আসবে এবং এই ব্লাড স্ট্রিম থেকে এই যে গ্লুকোজগুলোকে কী করবে, গ্লুকোজগুলোকে আমাদের প্যাসেজ ওয়েতে হচ্ছে সেলসে পাঠানোর চেষ্টা করবে। এইভাবে ব্লাড গ্লুকোজ লেভেলকে কিন্তু নর্মালে আনবে। তাহলে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল অ্যান্ড ইউটিলাইজ ইন সেলস, এটা কিন্তু ইনসুলিনের কাজ। এবার আমরা ইনসুলিনের টাইপস পড়ছি, ইনসুলিন কত প্রকারের হয়ে থাকে দেখো, এখানে আমরা 4 টাইপস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এবং একটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন। এখানে ইনসুলিনের টপিকটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ভাইভাতে বলো, যে কোনো এক্সামেও কিন্তু এদের একটা মানে প্রেফারেবল চয়েস বলতে পারো। র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে এক্সাম্পল মনে রাখতে হবে তোমাকে GLA, ঠিক আছে, বা GAL, গাল মনে রাখতে পারো, গাল। জি ফর হচ্ছে গ্লুলিসিন, এ ফর হচ্ছে অ্যাসপার্ট এবং এল ফর হচ্ছে লিসপ্রো। গ্লুলিসিন, অ্যাসপার্ট এবং লিসপ্রো এগুলো হচ্ছে এদের জেনারিক নেম, ট্রেড নেম অত মনে রাখার দরকার নেই। অনসেটটা একটু দেখে নেবে এবং পিক কখন যায় এবং ডিউরেশন এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এরপর আসছে আমাদের শর্ট অ্যাক্টিং ইনসুলিন, যেটা আমরা মোস্ট কমনলি দিয়ে থাকি, যেটা হচ্ছে রেগুলার ইনসুলিন, তাই তো। রেগুলার ইনসুলিন বা হিউমিউলিন দেখবে, যেটা হসপিটালে ম্যাক্সিমাম ইউজ করা হিউমিউলিন, রেগুলার ইনসুলিন, এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনটা কি, এটা হচ্ছে আমাদের এনপিএইচ, এটা হচ্ছে হিউমিউলিন এন বলে, হিউমিউলিন আর নয় কিন্তু, আর হচ্ছে রেগুলার আর এন হচ্ছে এনপিএইচ, ঠিক আছে। এবং লং অ্যাক্টিং ইনসুলিন হচ্ছে আমাদের গ্লার্জিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনসুলিন, গ্লার্জিন বা যেটাকে ল্যান্টাস বলা হয়, তোমরা অনেকে দিয়েওছো ল্যান্টাস ইনসুলিন। এবং একটা হচ্ছে ডেটেমির বা লেভেমির। এই হচ্ছে আমাদের ইনসুলিনের টাইপস, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনসুলিনের টাইপস। এবং ইনসুলিন তোমার ম্যাক্সিমাম যে রুটে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস লেয়ার, ঠিক আছে, সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইনসুলিনের রুট। তাহলে এখানে আমরা কোশ্চেনে চলে যাই আবার। ইনসুলিন রুট অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনসুলিন কী হচ্ছে আমাদের, দ্যাট ইজ ইন্ট্রামাসকুলার নয়, সাবকিউটেনিয়াস, ঠিক আছে, সাবকিউটেনিয়াস। এবং অ্যাঙ্গেলটা বলে দাও। এই ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে আমরা এমনি যদি প্যারেন্টারাল
প্যারেন্টাল রুটে যদি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পড়ি তাহলে আমরা মেনলি 4টে পড়ি, আরও অনেক প্যারেন্টাল রুট আছে কিন্তু মেনলি 4টে পড়ি আমরা। ইন্ট্রামাসকুলার, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম কত ডিগ্রি, 90 ডিগ্রি। ইন্ট্রাভেনাস, এবং এটা কত ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 25 to 30 ডিগ্রি। এরপর হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস, এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার ভালো করে শোনো, যদি এখানে অ্যাঙ্গেল চাইতো তাহলে ইনসুলিনের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় দিই, ইনসুলিনের সাইট ম্যাক্সিমাম অ্যারাউন্ড দ্য বেলি সাইড। তারপর হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস যে ফোর আর্মে দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের ব্যাকের সাইডে অনেক সময় দেওয়া হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বেলির সারাউন্ডিং সাইডে দেওয়া হয়। এবং তখন ইনসুলিন যে সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় তার যে সিরিঞ্জটা থাকে, এই সিরিঞ্জের হিসেবে আমরা এটাকে 90 ডিগ্রিতে দিই, ঠিক আছে। সিরিঞ্জের হিসেবে আমরা এটাকে 90 ডিগ্রিতে দিই, 45 ডিগ্রি নয়, কিন্তু সাবকিউটেনিয়াস রুটেই দেওয়া হয়। আর একটা থাকছে যেটা ইন্ট্রাডার্মাল, এটা হচ্ছে মোটামুটি 15 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, সাবকিউটেনিয়াস রুট, ঠিক আছে, সাবকিউটেনিয়াস রুট। এরপরে দেখো গ্লাইকোসুরিয়া এই টার্মটাকে তুমি যদি ভাঙো, এই টার্মটাকে তুমি যদি স্প্লিট করো তাহলে কী পাবে, দেখো গ্লাইকো প্লাস ইউরিয়া, এখানে ইউরিয়া মানে ওই ইউরিয়া নয়, দেখো ওই ইউরিয়া বানাম হচ্ছে UREA, এবং এখানে গ্লাইকোজ প্লাস ইউরিয়ার যে স্পেলিংটা আমরা ভাঙলাম সেটা থেকে গ্লাইকোজ মানে কী পাচ্ছি আমরা, গ্লুকোজ, এবং ইউরিয়া থেকে আমরা কী পাচ্ছি, ইউরিন। তাহলে গ্লুকোজ ইন ইউরিন আমরা কী পেলাম, গ্লুকোজ ইন ইউরিন, সেই কন্ডিশনকে আমরা কিন্তু গ্লাইকোসুরিয়া বলি। এবং গ্লুকোজ কি ইউরিনে আসার কথা না, ব্লাড স্ট্রিমে থাকবে, ব্লাড স্ট্রিমে নর্মাল ফাংশনিং করবে, ব্লাড স্ট্রিমে থাকবে, সেখান থেকে সারাউন্ডিং করে আমরা যদি বেড়ে যায় তাহলে ইনসুলিনের মাধ্যমে সেটা সেলস টিস্যুতে পাঠানোর চেষ্টা করবে, সেলস ইউটিলাইজ করবে, কিন্তু আমাদের ইউরিনে কিন্তু আসার কথা না। ইউরিনে যদি আসে সেই কন্ডিশনকে আমরা বলবো গ্লাইকোসুরিয়া। এবং গ্লাইকোসুরিয়া কখন গেলে আমরা বলবো, এখানে তোমাকে কী কোশ্চেন চেয়েছে, গ্লাইকোসুরিয়া অকার্স হোয়েন দ্য ভেনাস ব্লাড গ্লুকোজ এক্সিডস, কখন বলবো গ্লাইকোসুরিয়া, ভেনাস ব্লাড গ্লুকোজ কত বেড়ে গেলে তখন তাকে বলবো আমরা গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। এদিকে ইউরিনেও চলে আসছে, এবার এদিকে ভেনাস ব্লাড গ্লুকোজও কিন্তু কত mg/dl এক্সিস্ট করে যাচ্ছে, মোটামুটি আমরা গ্রেটার দেন ভেনাস ব্লাড গ্লুকোজ যদি গ্রেটার দেন 180 mg/dl হয়ে যায়, তখন আমরা সেই কন্ডিশনকে বলবো, তাহলে কি, তখন সেই কন্ডিশনকে বলতে পারি আমরা গ্লাইকোসুরিয়া। এবং এই যে 180 mg/dl এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে থ্রেশহোল্ড আমরা কি দেখতে পাচ্ছি, থ্রেশহোল্ড আমরা কি দেখতে পাচ্ছি, 180 পর্যন্ত থ্রেশহোল্ড। তাহলে এখানে অপশানে 180 কোথায় আছে দেখে নাও, 180 কোথায় আছে, দ্যাট ইজ 170 to 180 mg/dl, এটা হচ্ছে আমাদের অপশান সি। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 4 আছে, দেখো যে দ্য মোস্ট কমন কমপ্লিকেশনস অফ আ পেশেন্ট অন ইনসুলিন থেরাপি। একটা পেশেন্ট ইনসুলিন থেরাপিতে আছে, আমরা ইনসুলিন থেরাপি একটু আগেই পড়লাম যে 4 টাইপসের ইনসুলিন থেরাপি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের কি বলো, লং অ্যাক্টিং, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এবং একটা হচ্ছে আরেকটা কি বলো, র্যাপিড অ্যাক্টিং। তো বিভিন্ন এর এক্সাম্পলগুলো আমরা দেখে নিয়েছি, তোমরা ভালো করে এক্সাম্পলগুলো মনে রাখবে। এবার ইনসুলিন থেরাপি কেন দেওয়া হয়, এই যে যতগুলোই বলো না কেন এগুলো কিসের জন্য দেওয়া হয়, এগুলো হচ্ছে বডি এনাফ, হয়তো একটা কন্ডিশন হতে পারে আমাদের যে বিটা সেলস এনাফ ইনসুলিন প্রডিউস করতে পারছে না, যেটা টাইপ 1 হয়। এবং আরেকটা কন্ডিশন হতে পারে ইনসুলিন তো প্রডিউস হচ্ছে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্ট টু সেলস, ঠিক আছে, এটা একটা হতে পারে, ঠিক আছে। এই কারণে তখন আমরা কি করছি যে ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়ে যায় বা ইনসুলিন যদি প্রডিউস না হয়, দুটোই তো একই, মানে ইনসুলিন তার ফাংশনস করতে পারবে না, মানে ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে নর্মালে আনতে পারবে না। তাহলে কি করছি আমরা, ইনসুলিন থেরাপি দিয়ে যদি কারো হাইপারগ্লাইসিমিয়া কন্ডিশন থাকে তাহলে সেই দুটোকে কি করছে, এই দুটোভাবে মানে দুটোর
দুটোর ফাংশনটাকে ওভারকাম করার জন্য কী করছে, হাইপারগ্লাইসেমিয়া ট্রিট করছে আমাদের এই লং অ্যাক্টিং বলো, শর্ট অ্যাক্টিং বলো, র্যাপিড অ্যাক্টিং বলো বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন বলো। তাহলে এর মোস্ট কমন কমপ্লিকেশানস কী হতে পারে, আমরা যে কোনো টাইপসেরই ইনসুলিন দিয়ে থাকি না কেন সেটা মেনলি কী করছে, হাইপারগ্লাইসেমিয়া ট্রিট করছে। হাইপারগ্লাইসেমিয়া ট্রিট মানে কি, এদিকে বোঝো, হাইপারগ্লাইসেমিয়া ট্রিট মানে কি, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলসে যে গ্লুকোজ থাকছে সেগুলোকে সেলসের ভিতরে ট্রান্সফার করার চেষ্টা করছে আমাদের ইনসুলিন, ঠিক আছে। তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেলটা ঠিকঠাকভাবে অ্যামাউন্টে মেনটেন থাকবে। তাহলে আমাদের যদি এমন কন্ডিশন হয়ে যায়, যদি ওভারডোজ অফ ইনসুলিন আমরা দিয়ে থাকি বা ইনসুলিন ঠিকঠাকভাবে আমরা মেপে যদি না দিই, তাহলে কী হবে, এই যে যতটা পরিমাণে পড়েছিল গ্লুকোজ, সেটাকেও কিন্তু কী করবে, সেলে ট্রান্সফার করে দেবে সেল ইউটিলাইজ করার জন্য। তাহলে কী হবে, ব্লাডে গ্লুকোজ লেভেল ডেফিসিয়েন্ট হবে। আশা করি বোঝাতে পারলাম। যদি ওভারডোজ অফ ইনসুলিন হয়ে যাবে, ইনসুলিন থেরাপি আমরা ক্রনিক ইউজ করেই যাচ্ছি, ওই জন্য আমি বলেছি কমপ্লিকেশানস। তাহলে কমপ্লিকেশানস হিসেবে কী হয়ে যেতে পারে, ব্লাডে যা পরিমাণে গ্লুকোজ বেঁচেছিল সেটাকেও সেলসে ট্রান্সফার করে দেবে এবং তার ফলে কী হয়ে যাবে, এই কন্ডিশনকে কী বলবো আমরা, হাইপোগ্লাইসিমিয়া হবে, ঠিক আছে। তাহলে মোস্ট কমন কমপ্লিকেশানস আমাদের হয়ে থাকে হাইপোগ্লাইসিমিয়া, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিন্তু অ্যাকিউট কমপ্লিকেশানও আমরা হাইপোগ্লাইসিমিয়া পেয়েছি এবং মোস্ট কমন কমপ্লিকেশানসও যদি বলি ইনসুলিন থেরাপির, তাহলে সেটা হবে আমাদের হাইপোগ্লাইসিমিয়া। আশা করি বোঝাতে পারলাম। এরপর আমরা কোশ্চেন নাম্বার 5-এর দিকে এগোই। কোশ্চেন নাম্বার 5 আছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাংশন অফ দ্য এন্ডোক্রাইন সিস্টেম। আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের ফাংশন এর মধ্যে কোনটা? এন্ডোক্রাইন সিস্টেম মানে কি, আমাদের বললাম ইউটিউব সিরিজে এন্ডোক্রাইন সিস্টেম অলরেডি চলছে এবং এই এন্ডোক্রাইন সিস্টেম, দেখো এখানে আমি একটা ছবি নিয়েছি। এন্ডোক্রাইন সিস্টেম আমাদের সেই সিস্টেমকে ডিনোট করে যেটা হচ্ছে আমাদের ডাক্টলেস গ্ল্যান্ড নিয়ে তৈরি এবং ডাক্টলেস গ্ল্যান্ডকে কী বলা হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়ে থাকে। এবং এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ডাক্টলেস গ্ল্যান্ড কেন বলা হচ্ছে, ধরো এখানে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই যে আমি ধরো থাইরয়েড গ্ল্যান্ডকেই তুলে নিলাম, থাইরয়েড গ্ল্যান্ড এরকম দুটো লোব থাকে, থাইরয়েড গ্ল্যান্ডকেই তুলে নিলাম। এই থাইরয়েড গ্ল্যান্ড কী করে, এই থাইরয়েড গ্ল্যান্ড একটা বিভিন্ন কেমিক্যাল সাবস্ট্যান্স প্রডিউস করে, ঠিক আছে। এবং এরা কিন্তু কোনো ডাক্টের মাধ্যমে, ধরো এখান থেকে অন্য এক্সোক্রাইন গ্ল্যান্ড হলে কী হতো, এটা ডাক্টের মাধ্যমে তার যে কেমিক্যাল সাবস্ট্যান্স বা নিঃসৃত পদার্থ হচ্ছে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত, কিন্তু এখানে সেই রকম কোনো ডাক্টই থাকে না, তাহলে কী করে, এদের যে প্রডিউস সাবস্ট্যান্সগুলো সেগুলো কী করে, সেগুলো ডিরেক্ট, ধরো এখানে ব্লাড স্ট্রিম আছে, ব্লাড ভেসেলস আছে, তাহলে ডিরেক্ট কিন্তু এখানে ব্লাড ভেসেলসে ছড়িয়ে দেয়। তাহলে ওই জন্য বলছে ডাক্টলেস গ্ল্যান্ড, কোনো ডাক নেই। এবং এই যে কেমিক্যাল সাবস্ট্যান্সগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে হরমোনস, ঠিক আছে। এবার আমরা আমাদের বডিতে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে দেখে থাকি, যেমন দেখো আমরা হেড টু ফুট যদি দেখি, সবচেয়ে ফার্স্ট আছে হাইপোথ্যালামাস, তারপরে আছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড, তারপরে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড, এছাড়া প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস মিক্স, তবু এখানে এন্ডোক্রাইন পার্টও আছে, তারপর হচ্ছে ওভারি, টেস্টিস, ঠিক আছে। এরকম বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে, এগুলো আমরা ইউটিউব সিরিজে পড়ছি, তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, ওকে। তাহলে যে কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট হচ্ছে দ্যাট ইজ হরমোনস, এবং হরমোনসগুলো বিভিন্ন টার্গেট সেলসে গিয়ে কিন্তু কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 5 নাম্বার কোশ্চেন কী ছিল, দেখো, which of the following is a function of endocrine system? অপশন এ ট্রান্সপোর্টিং অক্সিজেন, আমরা অক্সিজেন ট্রান্সপোর্ট করলাম, অবশ্যই না। রেগুলেটিং বডি টেম্পারেচার কি এন্ডোক্রাইন সিস্টেমের ওভারঅল ফাংশন? না, বিভিন্ন হরমোনের হতে পারে, সেটা আমরা পরে গিয়ে পড়বো, কিন্তু বডি টেম্পারেচার রেগুলেটিং এন্ডোক্রাইন টোটাল সিস্টেমের কিন্তু ফাংশন নয়। প্রডিউসিং অ্যান্টিবডিজ প্রডিউস করা, এটা তো এন্ডোক্রাইন সিস্টেমের হবে না, এটা ইমিউন সিস্টেমের হবে। রিলিজিং হরমোনস, তাহলে হরমোন রিলিজ করা আমরা পড়লাম। কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট কন্ট্রোল ভেরিয়াস বডিলি ফাংশন, তাহলে এখানে আমাদের সিম্পলি অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যখন বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেখছো, আমি তাহলে আর একটা তোমাদের ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে,
আচ্ছা, যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের এখানে 360 নার্সিং একাডেমির বিভিন্ন ব্যাচ নিয়ে। ব্যাচের মধ্যে আমরা এখন যেটা কন্টিনিউশন করছি বা আপকামিং কিছু হতেও পারে, সেগুলো আমরা পরে জানিয়ে দেবো। এখন যেটা কন্টিনিউশন করছি সেটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের আমাদের অলরেডি ব্যাচও চলছে, ব্যাচ চলছে। সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখনও জুনের মোটামুটি 7 তারিখের দিকে পরীক্ষা, 7 জুনের দিকে পরীক্ষা, ঠিক আছে। এবং আমাদের একটা এক্সক্লুসিভ টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে, ঠিক আছে। তো এক্সক্লুসিভ টেস্ট সিরিজ সেটা 2 মান্থসের জন্য মোটামুটি 6 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে। এবং তোমরা যদি এনরোল করতে চাও, কীভাবে করবে? এনরোল করতে চাইলে নিচে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। মেসেজ করতে গেলে তোমাদের কী কী লিখতে হবে? তোমাদের এই যে এই নাম্বারটা, এই নাম্বারে মেসেজ করতে হবে এবং মেসেজে লিখতে হবে নেম, মেসেজে লিখতে হবে কলেজ নেম, এবং মেসেজ লিখতে হবে কোন ব্যাচ নিতে চাও, টেস্ট সিরিজ ব্যাচ নাকি পোস্ট বেসিক বিএসসি ব্যাচ, ঠিক আছে। নাম্বারটা ভালো করে দেখে নাও, এখানে হয়তো শো করছে 9531710628। এবং টেস্ট সিরিজের ফিচার্স কী রয়েছে? আমাদের ফিচার্সে ওভারঅল তোমরা আমাদের সাথে কানেক্ট করলে আরও আমরা বলে দেবো কত কী ফিস রয়েছে, কী কী ফিচার্স রয়েছে, একটু দেখে নাও। এখানে জেইপিবিএন সিলেবাস বেস্ট করে থাকবে, ফুল সিলেবাস মক টেস্ট থাকবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে, ডাউট সলভিং সাপোর্ট থাকবে, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পিওয়াইকিউ ডিসকাশন থাকবে, এগুলো কিন্তু সমস্ত কিছু থাকছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে বললাম যে ফিচার্স নিয়ে, টেস্ট সিরিজ নিয়ে বা জেইপিবিএন ব্যাচ নিয়ে যদি তোমরা এনরোল করতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, এরপর আমরা কোশ্চেন নাম্বার 6 দিকে এগোই। এন্ডোক্রাইন সিস্টেম কনসিস্ট অফ ডাক্টলেস গ্ল্যান্ডস হুইচ সিক্রেটস ডাক্টলেস গ্ল্যান্ডস। তাহলে আমরা একটু আগেই পড়লাম এন্ডোক্রাইন সিস্টেম ডাক্টলেস গ্ল্যান্ডস কনসিস্ট করে, এবং এই গ্ল্যান্ডসগুলোকে বলা হয় কি? এই গ্ল্যান্ডসগুলোকে বলা হয় আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস সিম্পল। এবং এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যে সাবস্টেন্স সিক্রেট করে সেগুলোকে আমরা কী নামে জানি? এগুলো বোঝানোর আর কিছু দরকার নেই, দ্যাট ইজ আমাদের হরমোনস, তাই তো, হরমোনস। এরপর আমরা কোশ্চেন নাম্বার 7 দিকে এগোই। কোশ্চেন নাম্বার 7 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ মডিফাইড অ্যামাইনো অ্যাসিড। এবার তোমাকে এগুলো একটু জানতে হবে যে কোনটা মডিফাইড অ্যামাইনো অ্যাসিড, কোনটা হচ্ছে আমাদের কোনটা মানে মডিফাইড অ্যামাইনো অ্যাসিড বলতে কি? এটা প্রোটিন হরমোন তোমাকে বলতে হবে, ঠিক আছে, প্রোটিন নেচার হরমোন বলতে হবে। এছাড়া আমাদের কি হতে পারে? এছাড়া আমাদের স্টেরয়েড হরমোন হয়, ঠিক আছে। যেমন স্টেরয়েড হরমোন এখানে কি কি দেখো, এখানে অপশানগুলো যদি পড়ো, প্রোজেস্টেরন কিন্তু আমাদের স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ে, প্রোস্টাগ্ল্যান্ডিন স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ে, এবং ইস্ট্রোজেনও স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ে। তার আমাদের পড়ে রইল কি? এপিনেফ্রিন হচ্ছে একটা প্রোটিন হরমোন, ঠিক আছে। অ্যান্সার আমরা পেয়ে গেলাম এপিনেফ্রিন। এটাকে কী বলে? অ্যাড্রেনালিন, সিক্রেটেড ফ্রম অ্যাড্রেনাল মেডুলা পার্ট। এবার দেখো আমরা কোশ্চেন নাম্বার 8 মুভ করছি। অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইন আওয়ার বডি। এখানে যদি তোমরা এন্ডোক্রাইন সিস্টেমের আমার প্রথম ভিডিওটা দেখে থাকো, ইউটিউবে আমি পড়িয়েছি। সেই এন্ডোক্রাইন সিস্টেমের প্রথম আমরা আলোচনা করেছিলাম যে বডিতে যত রকমের কিন্তু আমাদের মেকানিজম চলে, ম্যাক্সিমাম ওভারঅল মেকানিজম কিন্তু সব নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে চলে। ওভারঅল মেকানিজম নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে চলে, ঠিক আছে। যেমন হরমোন রেগুলেশনস, অবশ্যই এন্ডোক্রাইন সিস্টেমের হরমোন রেগুলেশনস কিন্তু নেগেটিভ, তাহলে রেগুলেশন অফ থাইরয়েড হরমোন পজিটিভ নয়, নেগেটিভ, এটাকে কেটে দাও। আর কি? তাহলে হরমোন রেগুলেশনস যখন হবে, থাইরয়েড হরমোনে কিন্তু টেম্পারেচার রেগুলেশনে হেল্প করে, তাহলে সেটাও কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ব্যারোরিসেপ্টর, এটাও একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে অক্সিটোসিন ইন চাইল্ড বার্থ আমাদের অপশন, অক্সিটোসিন ইন চাইল্ড বার্থ পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এখানে আমরা একটু ছবিতে দেখে নিই, এটা হচ্ছে অক্সিটোসিন ইন চাইল্ড বার্থ। অক্সিটোসিন কোথা থেকে সিক্রেটেড হয়? আমাদের সিক্রেটেড হয় তো হাইপোথ্যালামাস থেকে, কিন্তু স্টোর থাকে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, বা এটাকে নিউরো হাইপোফাইসিস বলা হয়। তাহলে এখানে আমাদের মেনলি অক্সিটোসিন, দেখো অক্সিটোসিন কী করছে? অক্সিটোসিন রিসেপ্টর অ্যান্ড ইউট্রাসকে ইনডিউস করে আমাদের ইস্ট্রোজেন, যেটা ওভারি থেকে সিক্রেটেড হয়, ঠিক আছে। একে ইনডিউস করলো, এরপরে অক্সিটোসিন কী করবে? ফ্রম ফিটাস অ্যান্ড মাদার্স পোস্টেরিয়র পিটুইটারি, ফ্রম ফিটাস
অ্যান্ড মাদার্স পোস্টেরিয়র পিটুইটারি এ কী করবে, স্টিমুলেটস ইউটেরাস টু কন্ট্রাক্ট। আমাদের অক্সিটোসিন কিন্তু সমস্ত স্মুথ মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতে হেল্প করে, তাহলে আমাদের ইউটেরাসের স্মুথ মাসেল রয়েছে সেটাকে কন্ট্রাক্ট করতে হেল্প করবে। তাছাড়া স্টিমুলেটস প্লাসেন্টা টু মেক, প্লাসেন্টাকে স্টিমুলেট করবে। প্লাসেন্টা আমরা এগুলো সব পড়বো পরে। এটা হচ্ছে প্লাসেন্টা গর্ভফুল যেটাকে বলা হয়, সেটা কী করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে হেল্প করবে। এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন কী করবে আবার, স্টিমুলেট মোর ভিগারাস কন্ট্রাকশন অফ ইউটেরাস, এই প্রোস্টাগ্ল্যান্ডিন আরও কন্ট্রাকশনে হেল্প করবে। তাহলে এটা একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এই পজিটিভ ফিডব্যাকটা কোথা থেকে দেবে দেখো, এই যে ইউটেরাইন কন্ট্রাকশনকে স্টিমুলেট করছে, আরও স্টিমুলেট করবে কী করতে, প্লাসেন্টাকে আরও বেশি করে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে। এবং পজিটিভ ফিডব্যাক মেকানিজম দিয়ে আবার অক্সিটোসিনকে স্টিমুলেট করতে হেল্প করবে। এই হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8। এরপর আমাদের কোশ্চেন নাম্বার 8, 9 আর 10 এই দুটো আজকে করব। ঠিক আছে, তারপরে বাদবাকি আবার পরবর্তী ক্লাসে করব। তো দেখো এখানে আমাদের কোশ্চেন নাম্বার 9 কী চেয়েছে, অল অফ দ্য ফলোয়িং আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এক্সেপ্ট। তাহলে তোমাকে এই কোনটা অ্যাকসেপ্ট নয়, ঠিক আছে, কোনটা ডোন্ট, কোনটা ইজ নট, এগুলো ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমরা গ্ল্যান্ডের মধ্যে কী কী পড়ে থাকি, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস পড়ে থাকি, এছাড়া আর একটা কী হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ডস, যেখান থেকে কী কী সাবস্টেন্স সিক্রেটেড হতে পারে, আমাদের ইয়ার ওয়াক্স সিক্রেটেড হতে পারে, আমাদের বিভিন্ন জুস, যেমন প্যানক্রিয়েটিক জুস, যেমন হচ্ছে আমাদের বাইল জুস, যেমন হচ্ছে বাইল, ওটা জুস নয় বাইলই বলে। তাছাড়া হচ্ছে আমাদের স্টোম্যাক থেকে গ্যাস্ট্রিক জুস, এরকম বিভিন্ন জুস সিক্রেটেড হয়। ঠিক আছে, তাহলে এই এক্সোক্রাইন গ্ল্যান্ড তোমাকে খুঁজে বার করতে হবে এখানে কোনটা। দেখো স্যালিভারি গ্ল্যান্ডস, অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, পিটুইটারি গ্ল্যান্ডস, থাইরয়েড গ্ল্যান্ডস। যদি এই তিনটের কথা তোমরা দেখো, তিনটে হচ্ছে আমাদের এন্ডোক্রাইন। ঠিক আছে, তিনটে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তাহলে বাকি রইলো এই একটা, এটা হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডস। এবং এখান থেকে যে সিক্রেটেড হয় সেটাকে আমরা কী বলা হয়, সেটাকে আমরা বলি স্যালাইভা সিক্রেটেড হয়। স্যালিভারি গ্ল্যান্ডস থেকে স্যালাইভা সিক্রেটেড হয়, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, সোমাটোট্রফিন, ভালো করে দেখবে সোমাটোট্রফিন হরমোন সিক্রেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ড। তাহলে সোমাটোট্রফিনের অ্যানাদার নেম তোমাকে জানতে হবে। ঠিক আছে, সোমাটোট্রফিনের অ্যানাদার নেম তোমাকে জানতে হবে ভালো করে। ঠিক আছে, সোমাটোট্রফিনকে বলা হয় কি, জিএইচ বা গ্রোথ হরমোন। এবার গ্রোথ হরমোন কোথা থেকে সিক্রেটেড হয় সেটা তুমি জানো। ঠিক আছে, সোমাটোট্রফিনটা অনেকে নাও জানা থাকতে পারে, কিন্তু জিএইচ বা গ্রোথ হরমোন কোথা থেকে সিক্রেটেড হয় সেটা জানো ভালো করে। দ্যাট ইজ আমাদের কোথা থেকে বলো, পিটুইটারি গ্ল্যান্ড থেকে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কিছু চাইনি, তোমাকে শুধু পিটুইটারি গ্ল্যান্ডটাই কারেক্ট করতে হবে। পিটুইটারি গ্ল্যান্ডটাই কিন্তু চুজ করে দিলেই হবে, এবার ভালো করে বোঝো, এই যে পিটুইটারি গ্ল্যান্ড এর হচ্ছে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পস্টেরিয়র পার্ট এবং একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট। এবং পস্টেরিয়র পার্ট থেকে আমাদের দুটো হরমোনই স্টোর থাকে শুধু, একটা হচ্ছে বললাম যেটা এডিএইচ এবং একটা হচ্ছে অক্সিটোসিন, আমরা একটু আগে পড়লাম। এবং এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে 7টা হরমোন সিক্রেটেড হয়, মানে একটা অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র এবং একটা মিডিল লোব থাকে, থেকে এমএসএইচ বা মেলানোসাইট হরমোন সিক্রেটেড হয়, কিন্তু সেইটা আমরা অত ভাস্টলি সব জায়গায় লেখা থাকে, কিছু বইতে লেখা থাকে না, তো অ্যান্টেরিয়রের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে আমরা অ্যান্টেরিয়রের জিএইচ দেখব, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দেখব, এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন দেখব, তারপর হচ্ছে আমাদের প্রোল্যাকটিন প্রোল্যাকটিন হরমোন দেখব, তারপর হচ্ছে এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন দেখব, এলএইচ লিউটিনাইজিং হরমোন দেখব। তাহলে 3 আর 3 6, আরও একটা রয়েছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনের গ্ল্যান্ডের হরমোন। তাহলে মোটামুটি আমরা 10 কোশ্চেন পড়লাম, আরও দেখো অনেক কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, আরও অনেক কোশ্চেন রয়েছে, ভিডিওটা কন্টিনিউয়াস থাকবে এর পরের দিন, তোমরা কিন্তু এভাবে কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে